এখন কিন্তু শফিক বলে কেউ চিনে না, বলে কোন শফিক? ও আচ্ছা, ডাস্টবিন শফিক। দেখেন অর্জনটা কি। আপনি যা করবেন আপনার সময় আপনাকে তা দিয়ে দিবে, আপনাকে প্রতিদান দিয়ে দিবে। মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা সবসময় দরকার নেই। আমাদের এখানে অনেকে তেল মালিশ করা অনেক কিছু হয়ে যায়। একজন যদি যে ক্ষমতায় থাকে সে যদি এমন একটা কিছু দৃষ্টান্ত স্থাপন করে ফেলে, যেমন আমরা গতবার বইমেলায় দেখেছিলাম যে ডাস্টবিন বানায় ফেলছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে, এই ব্যাপারটা মানে তাকে অপছন্দ করতেই পারি আমরা, কিন্তু একটা ডাস্টবিন বানায় ফেলবো, এটা তো মানে এটা তো কোনো সভ্যতার মধ্যে পড়ে না। কিছু বলি না কেন জানেন, এটা বলার কিছু নাই। আমি কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত এত বছর 1.5 বছর হয়ে গেছে একটা মন্তব্য করি নাই। কি কারণে করি নাই সেটা আমি বলি আপনাকে। আমার তো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, মন্তব্য সময়ে করবে। এখন কি হয়েছে, শফিকুল আলম সাহেব তার পিতামাতা প্রদত্ত যে নাম, সেই নামের আগে একটা বিশেষণ তার যুক্ত হয়ে গেছে। এই যুক্তটা কে করছে? সে করছে নিজের কর্মের মাধ্যমে। এখন কিন্তু শফিক বলে কেউ চিনে না, বলে কোন শফিক? ও আচ্ছা, ডাস্টবিন শফিক। দেখেন অর্জনটা কি। না মানে আমি শুধু শফিক বলছি না, আমি বললাম যে এর আগেরও তো সেই অবস্থায় ছিল, একই ভাই। আগের আমলে আওয়ামী লীগ আমলে তো সেই সেম জিনিসই চলতো। আপনি যা করবেন আপনার সময় আপনাকে তা দিয়ে দিবে, আপনাকে প্রতিদান দিয়ে দিবে। সময় আপনাকে প্রতিদান দিয়ে দিবে, সবাইকে দেয়। সে হয়তো টের পায় না, সে হয়তো বলে না আমি এত ঠিকই আছি, কিন্তু সময় তাকে প্রতিদান দিয়ে দেয়। কিন্তু আপনি তো এই কথাগুলো কিন্তু খুব সোচ্চারভাবে বলতেন, এবং আমি আপনাকে দেখতাম যে ডক্টর ইউনূসের আমলেও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে আপনি তার সরকারের সমালোচনা করছেন। এরকম স্পষ্টভাবে কথা বলতে খুব কম লোক কি দেখতাম। মানে তখন কি আপনার ভয় লাগতো না? না, এটা ভয় লাগার কি আছে? আমি তো মিথ্যা কথা বলছি না। আমি তো মিথ্যা কথা বলছি, ভয় পাবো কেন? মিথ্যা আমি কখন ভয় পাবো? যখন আমি মিথ্যা বলবো। কারণ আমার কথাটা জানেন কি, যখন আমি মিথ্যা বলবো না, তখন হয়তো আমাকে একজন কেউ জিজ্ঞাসা করবে, এই তুমি যেটা বললা এটা তো ঠিক না। এটা কিন্তু আমার জন্য একটা ভয়ের ব্যাপার, তাই তো আমি তো এটা ঠিক বলি নাই। কিন্তু আমি যখন আমার বিশ্বাস থেকে বলি, আমি যেটা বিশ্বাস করি আমি সে কথাটা বলি, তো এখানে ভয় পাওয়ার কি আছে? ফেসবুকে বানাই বলতেছি না। ফেসবুকে আপনাকে গালাগালি করে না? করে। তখন আপনার কিরকম লাগে? গালাগালি শুনতে কারোর ভালো লাগে না, আমার ভালো লাগে না। বা থ্রেট দেয় না কখনো? দেয়। তখন আপনি ভয় পান না? তখন ভয় পাই না। মাঝখানে একবার ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করে না, একটা ইভেন্ট ক্রিয়েট করছে কি হবে জানেন? মানে আমার জীবনে এর চেয়ে অপমানজনক ইভেন্ট আর হয় না। সেটা হলো গিয়া মাসুদ কামালকে জুতা মারার হবে, প্রকল্প হবে প্রেস ক্লাবে। এটা কে করছে? আপনি করছিলেন? আমি কই না, কে জানি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে জানি আমার সম্পর্কে আমাকে ছবি দিয়ে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে। এটা কিন্তু এই 18 মাসে, কিন্তু আচ্ছা আচ্ছা, এই আপনার ইউনূস সাহেবের 18 মাসে আমাকে জুতা মারা হবে প্রেস ক্লাবে। একটা দিন ডেট করছে, অমুক দিন 4টার সময়। আমি ওই দিন 4টার সময় প্রেস ক্লাবে গেছিলাম। আমি ওই দিনই গেছিলাম। কেউ ছিল না? হয়তো বা ছিল, আমি তো চিনি না কে ছিল না। সর্বোচ্চ মানে আমাকে তো কেউ কোনো কিছু বলে নাই। মানে সবচেয়ে বড় থ্রেট কিভাবে? আমাকে সবাই সালাম দিছে, আমি আমার তো চলে আসছি। হয়টাকে আমি বলি আপনাকে একটা কথা, দেখবেন আপনি এই যে এখন উদাহরণটা ঠিক হবে কিনা আমি জানি না, তবু আমি বলি, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না। সেটা তো প্রবাদ আছে। তো ওরা যারা দিছিল এটা করতে, তারা ওইটুকুই পারে, তাদের সাহস ওইটুকুই, এর বেশি কিছু পারবে না, এর বেশি কিছু তারা পারে না। আবার যদি পারেও, ধরেন আমি জানি যে এখানে ঘেউ ঘেউ করা কুকুর আছে, কামড় দেওয়ার কুকুর আছে, তো বলে ওই রাস্তায় আমি যাবো না, আমি যাবো। যদি কামড় দেয় দিবে ভাই, দিবে। আমার বয়স হয়ে গেছে ভাই, আমার চেয়ে 10 বছরের জুনিয়র অনেক লোক মারা গেছে না। আমি তো অমর কেউ না। আমি কি আরো 500 বছর বাঁচবো না। যতদিন বাঁচবো এভাবে বাঁচবো, হিসাব ক্লিয়ার। সবচেয়ে বড় থ্রেটটা কোনটা পাইছিলেন? মানে আপনার মনে হচ্ছে সবচেয়ে গ্রেটার থ্রেট, মানে খুব আপনি একটু ভয়ও পাইছিলেন হয়তো এরকম? না, আমি ভাই আমার ভয় পাওয়ার মতো কোনো থ্রেট আমি মনেই করতে পারতেছি না। তো এই মনেই করতে পারতেছি না। ডিজিএফআই থেকে মাঝে মাঝে ফোন করতো, এটা এই হাসিনারা বলে, এই তারা কফি খাওয়ার জন্য 2-1বার দাওয়াত দিছে। তাই আমি বলছি ঠিক আছে যাবো বলছে আসেন আমাদের এখানে কফি খাইতে আসেন। আমি বলছিলাম যাবো, আসলে যাওয়ার প্ল্যান নিয়ে বলছিলাম যাবো। পরে আর সময় হয় নাই, যাই নাই। দিন 10 পর আবার ফোন দিছে, আপনি বললেন আসবেন, আসলেন না। আমি যখন বলছিলাম তখন আসতে চাইছিলাম, কিন্তু পরে আর সময় পাই না, আমি কি করবো, যাওয়া হয় নাই। তাহলে আবার আসেন, আসবো। তারপরে আবার যাইনি, ভুলে গেছি। আপনি কি নিজেকে দলের পক্ষে ভাবেন যে আমি কোনো দলের পক্ষে না, কি ভাবেন? দেখেন আমি বলি আপনাকে,
ইউনিভার্সিটিতে থাকতে আমি একটা পলিটিক্স করতাম। আমি তখন বাম পলিটিক্স করতাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এটা আমি করতাম। আমিও করতাম। আচ্ছা, আমি এটা করতাম। তো আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, তখন ঢাকা ইউনিভার্সিটি ভালো অবস্থা। তখন এই মান্না ভাই এরা তো এই ফ্রন্ট আমাদের ছিল, মান্না ভাই, আক্তার ভাই, ওরা ছিলেন। তো ওখানে রাজনীতি করতে করতে যখন আমি মাস্টার্সের ফাইনাল মানে ভাইবা হয় আমার, তখন আমার তখন আমাদের চেয়ারম্যান ছিলেন মিস্টার নুরুদ্দিন, AQM নুরুদ্দিন নামে এক ভদ্রলোক, সিনিয়র মানুষ, খুব সিনিয়র প্রফেসর, সবারই খুব মানে শ্রদ্ধার ব্যক্তি, আমাদেরও খুব শ্রদ্ধার ছিলেন। উনি ছিলেন, ভাইবাবুর আরেকজন ছিলেন সাখাওয়াত আলী খান, উনিও আমাদের খুব মানে শ্রদ্ধেয় টিচার ছিলেন। তো নুরুদ্দিন স্যার আমাকে বলতেছে, তুমি কি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট? দেখেন আমি মাস্টার্সের ভাইবা রেখে দিচ্ছি, ভাইবা আমাকে আমার চেয়ারম্যান বলে আমি ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিনা, এটা আমার জন্য তো অপমানজনক। তার মানে উনি এটা বলার মাধ্যমে বলার চেষ্টা করতেছেন যে আমাকে উনি কোনো ক্লাসে দেখেন নাই। পরে উনি বলেন, হ্যাঁ তোমাকে অবশ্যই দেখেছি, তবে ক্লাসে যতবার দেখেছি তার চেয়ে বেশি দেখেছি করিডোরে স্লোগান দিতে দেখছি, মিছিল টিছিল দেখতাম। তো আমার জন্য অবশ্যই মানে কেমন যেন লাগছে, আমি কিছু বলি না, চুপচাপ ছিলাম। তখন সাখাওয়াত আলী খান স্যার আমাকে একটা কথা বললেন যে, দেখো তুমি তো সাংবাদিকতা করবা। আমি বললাম জি। কি যে একজন সাংবাদিক যদি একই সঙ্গে পলিটিক্যাল ওয়ার্কার হয়, রাজনৈতিক কর্মী হয়, তাহলে তার সাংবাদিকতার ক্ষেত্রটা, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে? মানে এটা খুব ভালো কথা, হ্যাঁ। খুব দামি একটা কথা আমি আমার বললাম, মনে হয়। হ্যাঁ স্যার পারে। তুমি না যে কোনো একটা করো, হয় রাজনীতি করো আর তাহলে সাংবাদিকতা করো। দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স ফর মি। আমি তারপর আর সক্রিয় রাজনীতিতে ছিলাম না, একদিনের জন্য ছিলাম না। আমি তারপর থেকে সাংবাদিকতাটাই করেছি এবং এখন আমি তাই করি। আমাকে যারা দেখেন, যারা চিনেন, গত 36 বছর তো আমি একা একা করি নাই কাজ। একটা মানে এই ঢাকা শহরে করেছি, আমার অনেক কলিগ ছিলেন, অনেক জায়গায় চাকরি করেছি, অনেক জায়গায় চাকরি করার কারণে অনেক কলিগ হয়েছে। তাদের সবার কাছে আমার মানে বক্তব্য, তারা আমাকে দেখেছেন, তারাও বলতে পারবেন আমি কোনোদিন রাজনীতি আর করি নাই। সেই দলটায় আমার যারা বন্ধু বান্ধব ছিল তারা এখন অনেক বড় বড় জায়গায় আছেন, তাদের সঙ্গে আমার দেখা হয়। ওই দলটার প্রতি এখনো আমি এক ধরনের নৈকট্য অনুভব করি, কিন্তু তাদেরও সমালোচনা করার সময় আমি একটু থামি না, তাদের ব্যর্থতার কথা বলতে যে আমি একটুও থামি না। কিন্তু আছে, আমি আর রাজনীতি করি নি ভাই। এই রাজনীতি করার জন্য যে কেন করি না সেটাও বলি। রাজনীতি করার জন্য যে ত্যাগ করতে হয়, ওই ত্যাগ করার মতো ক্ষমতা আমার নাই। বা হয়তো আপনি এই জন্য আমি সহজ পথটা আপনি হয়তো সহজ না, হয়তো আপনি ওই মানে ওই পথে হাঁটতে চাননি, আমার হয়তো এটা হতে পারে। তারপর আমার কাছে মনে হয়েছে রাজনীতি করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার যারা বন্ধু বান্ধব ছিলেন ওই সময়- অর্জনও তো বেশি অনেক, হ্যাঁ অর্জনও তো বেশি। ধরেন আপনি মন্ত্রী হয়ে যেতেন এতদিনে। না, বা- মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা সবসময় দরকার নেই। আমাদের এখানে অনেকে তেল মালিশ করা অনেক কিছু হয়ে যায়।